অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসেছেন। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। হাদির খনির বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ভোটারের আস্থা তৈরিতে যৌথ অভিযানের নির্দেশনা ইসির। নির্বাচন বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। রাজনৈতিক কারণে হাদিকে হত্যার ধারণা ডিবির। এখনো শনাক্ত হয়নি মূল অভিযুক্তের অবস্থান। সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা। হেলিকপ্টারে গ্রামের বাড়িতে সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ সামরিক মর্যাদায় দাফন। ঢাকা সেনানিবাসের শেষ বিদায় জানালেন সহকর্মীরা। এবং পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। জানুয়ারি শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। বগুড়ায় জুলাই শহীদ স্মরণে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া শহরের প্রায় 20টি স্থানে রোববার বিকেলে ফ্রি ওয়াইফাই জোন উপহার বিএনপির। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কাজটা আরো ভালো। বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকার প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে, আর বিএনপি প্রতিটি সংকটে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেছে। সামনের দিন ভালো নয় মন্তব্য করে বলেন, কিছু মহল বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তাই শহীদ হাদি ও জুলাই যোদ্ধা এবং 71 শহীদদের প্রতি সম্মানার্থে দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। শিক্ষার্থী ও তরুণদের জন্য পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করার ঘোষণাও দেন তারেক রহমান। এবং তরুণ প্রজন্মের বহু সদস্য। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। টার্গেট করে গণমাধ্যমে হামলা এবং মব তৈরি সরকারের দুর্বলতা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ সময় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে বিএনপি, যেখানে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এবং তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। বলেন, দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলোর ডেইলি স্টার বা সংবাদপত্র উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। অবশ্যই আমাদের অঙ্গীকার, দলের অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার, সামনের দিনে একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা সরকারের দুর্বলতা, এসব কঠোর হাতে দমনের আহ্বান জানান তিনি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি। 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটি যেন মজবুত হয় সে বিষয়ে বিবেচনায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমদ। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি, এটা আমার জন্য গৌরবের। কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। জাতীয়ভাবে আমাদের আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে বেগম জিয়া ও বগুড়া 6 আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে 2 জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তারা। শীঘ্রই যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 3 বাহিনীর প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চোরাগোপ্তা হামলা ও মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 3 বাহিনী প্রধানের সঙ্গে সিএসি এএমএম নাসিরউদ্দিনের বৈঠক। রোববার দুপুর 12টা থেকে প্রায় 1 ঘন্টার এ সভায় অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নাসিরউদ্দিন কমিশন। 2 ঘন্টা বৈঠক শেষে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় নির্বাচনের প্রভাব পড়ার কথা স্বীকার করেন তিনি। সার্বিকভাবে যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে, উৎসবের পরিবেশ ফেরত আসবে। জানান, ভোটারদের আস্থা তৈরি করতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে নতুন করে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ জোর দিয়েছি। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। চোরাগুপ্তা হামলা হচ্ছে, যারা হেরে যায় তাদের একটা কৌশল, তারা যেন পালাতে না পারে সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। ভোটের মাঠে এখন থেকেই 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান ইসি সানাউল্লাহ। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছে জামায়াত ইসলামী। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদী। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া হয় হাদী সহ সব শহীদদের জন্য। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদীর হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদীর বড় ভাই ওমর বিন হাদী বলেন, কোনো অনুদান নয়, ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক কারণে হাদীকে হত্যা করার ধারণা করছে টিভি। এখনো মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান অজানা। এদিকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার সন্ধ্যায় সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেভিল হান্ট ফেজ 2 তে এখন পর্যন্ত চেকপোস্টের সংখ্যা হচ্ছে 15,662টি। সংবাদ সম্মেলনে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির 2 শীর্ষ কর্মকর্তা, বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার ও র্যাবের মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তে গুরুত্ব দিয়ে খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান 2 পুলিশ কর্মকর্তা। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত নয়, রাজনৈতিক কারণে হাদীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে সন্দেহভাজনদের খোঁজে সীমান্ত ও আশপাশের এলাকায় নজরদারি ও তল্লাশি অব্যাহত রেখেছে বিজিবি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসা করছি। ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরও যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিং এবং দিক্কি রংদি, এই আরো দুইজন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে মূল অভিযুক্ত ফয়সাল সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। ডিএমপি সাইফুল উজ্জ্ব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ হাই কমিশন ভবনে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকির ঘটনায় নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার দাবি, ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকে সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে অপপ্রচার করছে ভারত। রোববার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভবনের সামনের রাস্তায় প্লাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। এর আগে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ওই সময় দূতাবাসে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভাঙা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি। এর কয়েক ঘন্টা পর নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ময়মনসিংহে খুনের ঘটনাকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে দেখা একদমই ঠিক নয়। সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল
এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তায় ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা উপদেষ্টার। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি, তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনে একদল লোক অবস্থান নেওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গত সপ্তাহে কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবও করে দুই দেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানের শহীদ 6 সেনা শান্তিরক্ষী। সকালে ঢাকা সেনানিবাসে জানাজার পর হেলিকপ্টারে নিজ এলাকায় নেওয়া হয় তাদের মরদেহ। বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়। দুপুরে সামরিক হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় নেওয়া হয় সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে নেওয়া হয় গ্রামের বাড়ি। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জন হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। শেষবার দেখতে অনেকে ছুটে আসেন দূর থেকে। বাদাসুর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ফ্যামিলিতে মনে করো চলার মতো তার মনে করেন যে কোনো একটা যে সম্পদ সেরকম নাই। সেনাবাহিনী সহ অন্য দপ্তরের পক্ষ থেকে শহীদদের দেওয়া হয় গার্ড অফ অনার। সন্ধ্যার আগে দাফন সম্পন্ন হয় শহীদ সেনা সদস্যদের। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং সদালাপী ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের প্রতিনিধি শহীদ পরিবারের হাতে স্মারক হিসাবে তুলে দেন জাতিসংঘের পতাকা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রেলওয়ের ইঞ্জিন সংকটে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। এই অবস্থায় কমলাপুর আইসিডিগামী কন্টেইনারের জটলা বাঁধছে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায়। স্বাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। 875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেইনারটা ডেলিভারি নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কন্টেনার রাখার ধারণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে সিজিপিওয়াই সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সেই হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 ডিন। সন্ধ্যা উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে পদত্যাগ করেন তারা। এর আগে আওয়ামী লীগপন্থী দাবি করে তাদের পদত্যাগ চান রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। দাবি আদায় রেজিস্ট্রার দপ্তরে তালাও দেন তার অনুসারীরা।
পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। রাতভর কনকনে বাতাস, কুয়াশা ঢাকা পথঘাট, অনেক বেলা পর্যন্ত নেই সূর্যের দেখা, বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিদিনে ঠান্ডা এরকমই থাকে আর কি, বেশ কয়েকদিন থেকে। আবহাওয়া অফিস বলছে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হবে। এই মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই টেম্পারেচার কমার টেন্ডেন্সিটা যদি অব্যাহত থাকে অথবা দেখা যাবে শেষের দিকে একটা শৈত্যপ্রবাহ আমরা পেতে পারি। এদিকে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন 140 জন রোগী। তানজিল হাসনাত, সময় সংবাদ। তোষাখানা মামলায় 17 বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা। কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে কথোপকথনের বিবরণ প্রকাশ করেন তার আইনজীবী। সেখানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে আন্দোলনের প্রস্তুতি নিতে বলেন ইমরান। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।